হাই স্টুডেন্টস, আজ সহজ ভাষায় পড়াশোনার ক্লাসে ইতিহাসের খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা অধ্যায়, যেটা আজকের সময়ের যে দেশ চালানোর অবস্থা, যেভাবে দেশ চলছে, যেভাবে সংবিধান রচিত হয়েছে, যেভাবে আমরা দেশ চলতে দেখছি, এই যে ব্যবস্থাটা এসছে, সেই ব্যবস্থা একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা অধ্যায়। তো এই জিনিসটি হচ্ছে ইউরোপের ইতিহাস নবম শ্রেণীর ফরাসি বিপ্লব। তো এই ফরাসি বিপ্লব, যেটা ইংরাজিতে বলা হয় ফ্রেঞ্চ রেভলিউশন, আমরা যেই ফ্রান্স দেশকে ফুটবল খেলতে দেখি, সেই ফ্রান্সকেই বাংলা ভাষায় বলা হয় ফরাসি। তো এই দেশে যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের জন্যই আজকে আমরা এই ধরনের সংবিধান পেয়েছি, ভোটাধিকার পেয়েছি, সমাজে সাম্যের অধিকার পেয়েছি। তো এই যে ফরাসি বিপ্লব, এটি হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। তো 1789 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এই যে বিপ্লবটা হয়েছিল, এর হওয়ার পেছনে অনেকগুলি কারণ ছিল। আর ফরাসি বিপ্লব এটি একটি বিশাল অধ্যায়। তো এটি একটি ভিডিওতে কমপ্লিট করা সম্ভব হবে না, হয়তো 2 থেকে 3টে ভিডিও প্রয়োজন হতে পারে। তো ফরাসি বিপ্লব যে হয়েছিল, তার রাজনৈতিক কারণ কি? এই যে শব্দগুলো আমরা যখন লিখে থাকি প্রশ্নের উত্তরে, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, এই শব্দগুলোর যদি আমরা মানে বুঝে থাকি, তাহলে আমরা জিনিসগুলো খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো বা লিখতে পারবো। রাজনৈতিক কারণ কাকে বলা হয়? রাজনৈতিক জিনিসটা বুঝতে পারলেই রাজনৈতিক কারণটা বুঝতে পারা যাবে। কি না, রাজা যেইভাবে নিয়ম কানুন করে রাজ্য চালায়, রাজ্য পরিচালনা করে, সেই জিনিসটা হচ্ছে রাজনীতি বা রাজনৈতিক। রাজা যেইভাবে দেশ চালাচ্ছে, রাজা যেইভাবে নিয়ম কানুন তৈরি করছে, রাজা যেইভাবে শাসন করছে, সেই জিনিসটা হচ্ছে রাজনৈতিক, রাজ্য চালানোর নিয়ম। অর্থনৈতিক কি? অর্থনৈতিক বলতে টাকা পয়সার লেনদেন, এই জিনিসটার উপরেই বেস করে, যেটা যত রকমের ট্যাক্সের ব্যাপার থাকে, সরকার যত রকমের ট্যাক্স ইমপ্লিমেন্ট করে, সরকারের যে লেনদেন আছে, ট্রানজ্যাকশান আছে, সেই জিনিসটাই অর্থনৈতিক কারণের মধ্যে পড়ে। এই বিপ্লবের ফরাসি বিপ্লবের এক্সপ্লেনের ক্ষেত্রে আদার্স যে অর্থনৈতিক কারণ বলতে টাকা পয়সার যত রকম লেনদেন হয়, সেটাকে বলা হয় অর্থনীতি বা অর্থনৈতিক দিক, ঠিক আছে। কিন্তু এখানে সরকারের ক্ষেত্রে, ফরাসি বিপ্লবের ক্ষেত্রে অর্থনৈতিক কারণ বলতে কি না, সরকারের ট্যাক্স চাপানো, ট্যাক্স কালেকশন করা, সরকারের চালানোর জন্য যে খরচ করা, এই সমস্ত জিনিসগুলো সরকার যে কীভাবে নিজের করেছে, যে নিজের রাজপ্রাসাদ তৈরি করতে গিয়ে রাজারা যেই জিনিসগুলো করেছিল, সেই রাজপ্রাসাদ করতে গিয়ে নিজেদের ভোগবিলাসের জীবনের
যে খরচগুলো করেছিল, এই সমস্ত কিছু অর্থনৈতিক কারণের মধ্যে এসে থাকে। তারপরে আরও একটি কারণ হচ্ছে সামাজিক কারণ। সামাজিক কারণটা কি না, সমাজে মানুষ সমাজ কিভাবে গড়ে উঠেছে, সমাজে কি সিস্টেম চলছে। সমাজ বলতে কি না, কোনো মানুষকে উপরের শ্রেণীতে ধরা হয়, কোনো মানুষকে যে না এনারা উপরের নয়, এদের তারপরে একটা শ্রেণীকে ধরা হয় যে তোমরা আমাদের মতো নয়, তোমরা নিচের। তারপরে আরও একটা শ্রেণীকে ধরা হয় না, এরা সবচেয়ে ছোট। এই যে সমাজে এই ধারণা, এই ছোট, এ মাঝারি, এরা উপরের, এই জিনিসটাকে বলা হয় সমাজে যে সামাজিক বিভেদ। এই এই জিনিসটার উপরেই ডিপেন্ড করে সামাজিক কারণ। তো তোমাদের কাছে আমি একটা কারণ, যে ফরাসি বিপ্লব পড়তে গেলে ফরাসি বিপ্লবের প্রথমেই যে জিনিসটা আসে, বিপ্লবটার পেছনের কারণটা কি, বিপ্লবটা এসছিল কেন। আর ফরাসি বিপ্লব থেকে আগে যে নিয়মে দেশ চলতো, রাজারা দেশ চালাতো, এই রাজতন্ত্রের থেকে পরিবর্তন হয়ে গণতন্ত্র বা প্রজাতন্ত্র কিভাবে এসছে, কেউ যদি ফরাসি বিপ্লব না পড়ে তাহলে সে বুঝতে পারবে না। কারণ ইতিহাস যত পুরনো পড়ে আসবে, সেই জিনিসটা দেখবে রাজতন্ত্রেই, রাজাই চালাচ্ছে, সে কী করছে না, একটা রাজ্য জয় করছে, রাজ্য জয় করার পর সে তার নিজের মতো নিয়ম করে সেখানে শাসন কার্য চালাচ্ছে। তো এই যে রাজতন্ত্রটা সমাপ্ত হলো কীভাবে, আজকে আমরা যেই জিনিসটা দেখছি যে রাজা কোনো একটা জায়গায় গিয়ে কি করছে, যে কোনো একটা জায়গা যুদ্ধ করে সেই দেশটা দখল করে কোনো রাজা চালাচ্ছে, এই নিয়মটা পৃথিবী থেকে নেই, উঠে গিয়েছে। কিভাবে গিয়েছে সেটা জানার জন্য ফরাসি বিপ্লব জানা খুব দরকার। ফরাসি বিপ্লব জানলে তবে জিনিসটার কনসেপ্ট ক্লিয়ার হবে। তো ফরাসি বিপ্লবের সময় থেকেই রাজতন্ত্র কিভাবে উচ্ছেদ হয়েছে সেই জিনিসটা জানতে পারবে, যে রাজতন্ত্র থেকে কিভাবে সমাজতন্ত্র এসছে। তো এই যে ফরাসি বিপ্লবটা হয়েছিল, তার রাজনৈতিক কারণ কি? রাজনৈতিক কারণ বলতে এখানে কি না, এই যে ফরাসি বিপ্লব এসেছিল তার সবচেয়ে প্রধান কারণ ছিল রাজতন্ত্র। এই অষ্টাদশ শতকে রাজা কি হয়েছিল, অতিরিক্ত স্বৈরাচারী হয়ে গিয়েছিল। আর সেই সময় রাজারা কি বলতো, যে না আমাদের যেই ক্ষমতা, আমরা যে শাসন পেয়েছি, এই ক্ষমতা আমাদের ঈশ্বর দিয়েছে। যেই কনসেপ্টটা সবচেয়ে ভয়ঙ্কর, যে আমাদের এই ক্ষমতাটা ঈশ্বর দিয়েছে, আমরা যা ইচ্ছা তাই করব। আর রাজার পরে পরবর্তীতে তার যে সন্তান হবে তারাই রাজশাসন চালাবে। তো এটা বংশানুক্রমিকভাবে, আমি রাজা, আমার ছেলে রাজা হবে, তারপর আমি নাতি রাজা হবে। এই যে জিনিসটা ছিল, এই দুটো জিনিসের উপরেই রাজারা বিশ্বাস করতো, যে আমাদের এই ক্ষমতাটা ঈশ্বর দিয়েছে, অতএব আমরা যেইভাবে পারবো সেইভাবে চালাবো, আর তারপরে আমাদের বংশভাবেই চলবে। আর এখানে একটি স্টেট জেনারেল বা জাতীয় সভার প্রতিনিধি দল বসানো হতো, বসে সেই প্রতিনিধি দলের সঙ্গে রাজা কোনো কিছু আলোচনা করতে গেলে সবার সঙ্গে একটা ডিসকাস করে নিয়ে তবে কোনো একটা ডিসিশনে পৌঁছে। কিন্তু 175 বছর, মানে 1614 খ্রিস্টাব্দের পর থেকে 175 বছর এই জাতীয় সভা, ফরাসি জাতীয় প্রতিনিধি বা স্টেট জেনারেল, এই অধিবেশন ডাকা হয়নি। তো এখানে ফরাসি জাতীয় প্রতিনিধি যারা ছিল, তাদের যে কথাগুলো ছিল সেগুলো প্রজাদের কথা ছিল। তো প্রজাদের কথাগুলো বন্ধ করে তাদের কথা নেওয়া হয়নি। রাজা যে জিনিসটা মনে করেছে সেইভাবেই সে দেশ চালিয়েছে। আচ্ছা, এরপর কি না, পরবর্তীকালে যে রাজারা ছিলেন, চতুর্দশ লুই, ইনি বিলাস ব্যসনে মগ্ন থাকতেন আর স্বৈরাচারী ক্ষমতার মাধ্যমে শাসন কার্য পরিচালনা করতেন। নিজের ইচ্ছা মতোই
শাসন কার্য পরিচালনা করতেন এবং তিনি প্রকৃতই স্বৈরাচারী শাসক ছিলেন। এই যে চতুর্দশ লুই, তিনি যারা অভিজাত ছিল তাদেরও ক্ষমতা খর্ব করে দিয়েছিল, তাদেরও ক্ষমতা কমিয়ে দিয়েছিল। আচ্ছা, তিনি একটি কথা বলেছিলেন, সেটি কি? আমি রাষ্ট্র, আই অ্যাম দ্য স্টেট। চতুর্দশ লুই এই কথাটা বলেছে যে আমি রাষ্ট্র। তো সেটা থেকেই বোঝা যায় যে সে কতটুকু স্বৈরাচারী ছিল। পরবর্তীকালে যিনি আসেন তার উত্তরাধিকার হিসেবে পঞ্চদশ লুই, ইনিও ছিলেন খুব বিলাসী, অলস এবং পরিশ্রম বিমুখ। পরিশ্রম থেকে খুব দূর, অলস আর বিলাসী। বিলাসী বলতে কি, আমরা যেটা বলি এনজয়মেন্ট, নিজের এনজয়মেন্টের মধ্যে থাকা। আর পঞ্চদশ লুইকে প্রজাপতি রাজা বলা হতো, এটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তার যে শাসন কার্যে উদাসীনতা ছিল, সেটি যারা রাজ কর্মচারী ছিল, যারা রাজার হয়ে কাজ করত, তারা নিজেদের ইচ্ছামতোভাবে নিজের ইচ্ছামতো রাজকার্য পরিচালনা করত। তারা পঞ্চদশ লুইয়ের উদাসীনতার সুযোগ নিয়েছিল। আচ্ছা, এই যে পঞ্চদশ লুইয়ের সময় কি হয়েছে না, রাজকোষ, যেখানে রাজার সম্পত্তি থাকে, সেই সম্পত্তি কি হয়েছিল, শূন্য হয়ে গিয়েছিল। আর তারপরে আরও যিনি ষোড়শ লুই, ইনি এতটুকু দুর্বল চিত্ত ছিল যে রাজতন্ত্র অবক্ষয়ের শেষ সীমানায় উপনীত হয়, রাজতন্ত্র শেষ হতে থাকে। এরপরে কি হয় না, শাসন ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। এই যে ষোড়শ লুই এত দুর্বল চিত্ত ছিল, তার সুযোগ নিয়ে শাসন কাজ সম্পূর্ণভাবে অভিজাতদের হাতে চলে যায়। এই জিনিসটা বলে দেওয়া ভালো, ফ্রান্সের সমাজ সেই সময়ে তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল। একটি ছিল যাজক বা পোপ, দ্বিতীয় নম্বর ছিল কারা না, অভিজাত শ্রেণী। অভিজাত বলতে যারা বেশি জায়গার মালিক ছিল এবং জমির মালিক ছিল। তারপরে তৃতীয় শ্রেণী হচ্ছে বুর্জোয়া শ্রেণী। সেই তৃতীয় শ্রেণীর মধ্যে যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত কারিগর, যত কৃষক, যত ব্যবসায়ী, সবাই এই বুর্জোয়া শ্রেণী বা তৃতীয় শ্রেণীর মধ্যে পড়ত। আর যাজকদের পরের শ্রেণী ছিল অভিজাত শ্রেণী। এই অভিজাত শ্রেণীরাই শাসন কার্য পরিচালনা করত রাজার সঙ্গে সম্পর্ক রেখে। তো এরা যখন দেখলো যে রাজা এতটুকু কমজোর, তো এরা কি করলো না, এরা সম্পূর্ণভাবে শাসন কাজ নিজেদের হাতে নিয়ে নিল। আর শাসন কার্য পরিচালনা করার জন্য নিজেদের স্বার্থ পূরণের দিকে, নিজের স্বার্থ পূরণে ব্যস্ত রইল। তো এইভাবে শাসন ব্যবস্থা সম্পূর্ণ স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীদের হাতে চলে যায়। ইন্টেন্ডেন্ট নামক যে কর্মচারী, তাদের হাতে সমস্ত শাসন ক্ষমতা চলে যায়। আর এরপরে এমন একটি সময় হয়, লেতার দ্য ক্যাশে নামে একটি ওয়ারেন্ট বার করে যে কোনো মানুষকে রাজপুরুষরা কী করতে পারত না, বিনা বিচারে কারারুদ্ধ করে রাখতো বা জেলে বন্ধ করে রাখতো। এই কারারুদ্ধটা কী ছিল, কোথায় রাখতো, সেটা হচ্ছে বাস্তিল দুর্গ। বিনা বিচারে যাকে ইচ্ছা তাকে লেতার দ্য ক্যাশের পরোয়ানা হিসাবে রাজপুরুষরা ধরে নিয়ে বাস্তিল দুর্গতে আটক করে রাখত। আর বিচার ব্যবস্থা
একটা প্রহসন ছিল, মানুষকে ঠকানোর মতো বিচার ব্যবস্থা ছিল, যে বিচার হচ্ছে কিন্তু এগুলো ঠকানোর ব্যাপার, আদৌ কোনো বিচার ব্যবস্থা চলছিল না। আর বিচারক যারা ছিলেন, যারা জাস্টিস ছিলেন, তারাও বংশানুক্রমিকভাবে কী হতো না নিযুক্ত হতো। তো বিচারকরা ন্যায় বিচারের পরিবর্তে তারা নিজেদের স্বার্থ সিদ্ধিতেই ব্যবস্থা থাকতো, নিজেদের লাভের দিকেই, যে কিভাবে নিজেদের লাভ হবে সেই দিকেই ধ্যান রাখত। তো এই সমস্ত কারণে বিশিষ্ট দার্শনিক ভলতিয়ার এই সীমাহীন রাজনৈতিক সংকটের কারণে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন। এই জিনিসটা নোট করবে, ভলতিয়ার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন, এই যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেটার জন্য। আজকে একটা কারণ আলোচনা করলাম, পরে আবার পরবর্তী যে কারণ আছে অর্থনৈতিক কারণ সেটা আলোচনা করা হবে। আমার যদি এই সহজ ভাষায় পড়াশোনা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর শেয়ারও করে দিও আমার এই চ্যানেলটি। ধন্যবাদ।